আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সম্প্রতি আমরা যখন পেশেন্ট দেখতেছি, বিশেষ করে রিপ্রোডাক্টিভ এইজের অনেক ইয়ং ছেলেদের দেখা গেলো যে তাদের স্পার্ম কোয়ালিটি খুবই খারাপ। হয় তাদের স্পার্মের মোটিলিটি খারাপ, অথবা স্পার্মের কোয়ান্টিটি বা সংখ্যা কম, যাকে আমরা অলিগোস্পার্মিয়া বলি। এই যে সমস্যাটা, এই সমস্যাটা এই আধুনিক যুগে প্রচুর প্রচুর পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমি যদি বলি যে অ্যাটলিস্ট 20% পেশেন্টদের ক্ষেত্রে আমি দেখলাম যে স্পার্ম কোয়ালিটি হয় সেটা কোয়ালিটিগত দিক থেকে খারাপ অথবা কোয়ান্টিটিগত দিক থেকে খারাপ। এর বেশ কিছু ফ্যাক্টর আমি পেয়েছি, যেগুলো আসলে মনে হয় যে যদি প্রত্যেকটা ফ্যাক্টরই কারেক্টেবল যদি চায়, দুই একটা ফ্যাক্টর বাদে। বিশেষ করে যদি জেনেটিক প্রবলেমগুলো যাদের থাকে, যেমন ক্লিনফেল্টার সিনড্রোম জাতীয় কিছু সমস্যা, এগুলো ছাড়া দেখা গেল সবগুলোই বেশিরভাগ এনভায়রনমেন্ট রিলেটেড। সর্বপ্রথম যদি আমি আসি, সেটা হলো হিট ইস্যু, টেম্পারেচার। কারণ আমরা জানি যে অন্ডকোষের স্পার্ম প্রোডাকশনের জন্য একটা অপটিমাম টেম্পারেচার দরকার, যেটা বডি টেম্পারেচারের থেকে 2 থেকে 3 ডিগ্রি কম। এই 2 থেকে 3 ডিগ্রি কম টেম্পারেচার থাকাটা খুব জরুরি। এখন বিশেষ করে বাংলাদেশে তো প্রচণ্ড গরম, এই হিট একটা ফ্যাক্টর। এর পাশাপাশি আবার অনেকে খুব গরমের মধ্যে কাজ করে, যেমন বিশেষ করে যারা শেফ, অথবা দেখা গেল যারা ড্রাইভার, একটা গরম হিটের মধ্যে সব সময় একদম মানে ওভেনের মধ্যে বসে থাকার মতো অবস্থা। এরকম যারা গরমের মধ্যে, যেখানে সরাসরি অন্ডকোষে হিট লাগে, তাদের দেখা গেল স্পার্ম কোয়ালিটি খুবই খুবই খারাপ। এর পাশাপাশি এমন কিছু ডিজিজ কন্ডিশন আছে যেখানে অন্ডকোষে প্রচুর হিট তৈরি হতে পারে, যেমন ভ্যারিকোসিল যাদের থাকে তাদের অন্ডকোষে প্রচুর হিট তৈরি হয়, গ্রেড 3 বা 4 ভ্যারিকোসিলের ক্ষেত্রে। এই যে হিটগুলো প্রোডাকশন হয়, এই হিটগুলো দেখা গেল যে স্পার্ম কোয়ালিটিকে খুব নষ্ট করে দেয়। এর পাশাপাশি দেখা গেল যে কিছু আমাদের লাইফস্টাইলের ফ্যাক্টর, বিশেষ করে যাদের ওবেসিটি আছে, ওজন অনেক বেশি। ওজন অনেক বেশি থাকায় মূল অসুবিধা হলো যে আপনার বডিতে টোটাল টেস্টোস্টেরন ঠিক থাকবে, কিন্তু ফ্রি টেস্টোস্টেরন যেগুলো বডিতে কাজ করে তার পরিমাণ একদম কমে যায়, যার ফলে স্পার্মাটোজেনিক ইনফ্লুয়েন্স যেটা টেস্টোস্টেরন দেয় সেটা অনেক ক্ষেত্রে কমে যায়। সুতরাং ওজন যদি কারো খুব র্যাপিডলি বেড়ে যায়, তাদের ক্ষেত্রে দেখা গেল যে এরকম স্পার্ম কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এর পাশাপাশি ঔষধও অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওষুধের ক্ষেত্রে যেমন কিছু কিছু ঔষধ, বিশেষ করে কেমোথেরাপির কিছু মেডিসিন আছে যেগুলো স্পার্ম কোয়ালিটি একদমই নষ্ট করে দেয়। এর পাশাপাশি দেখা গেল যে দীর্ঘদিন যারা অ্যান্টিবায়োটিক খায়, অথবা দেখা গেল যে এমন কোনো ওষুধ সে দীর্ঘদিন ধরে খাচ্ছে, বিশেষ করে হাই ব্লাড প্রেশারের মেডিসিন, তাদের ক্ষেত্রে দেখা গেল স্পার্ম কোয়ালিটি নষ্ট হতে পারে। এর পাশাপাশি কিছু ইনফেকশন আছে, যেমন বিশেষ করে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে গনোরিয়া বা ক্লামাইডিয়া যদি হয়, সেটা লং টার্মে দেখা গেল যে এই অন্ডকোষের ইফেক্ট করে। ইউরোলজিক্যাল বেশ কিছু কারণ আছে যেখানে স্পার্ম কোয়ালিটি নষ্ট হয়, যেমন যাদের ক্ষেত্রে দেখা গেল যে রেট্রোগ্রেড ইজাকুলেশন হয়, বিশেষ করে প্রোস্টেটের বিভিন্ন সার্জারি যদি হয়, সেক্ষেত্রে রেট্রোগ্রেড ইজাকুলেশন হলে দেখা গেল স্পার্ম কোয়ালিটি হয় কমে যায় অথবা নষ্ট হয়ে যায়। এর পাশাপাশি যাদের অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি অথবা আউটফ্লো অবস্ট্রাকশন আছে, যে ইউরিন ঠিকমতো পাস করতে পারে না যারা, তাদের দেখা গেল যে ইউরিন আমাদের স্ক্রোটামের লাইনে অন্ডকোষের দিকে চলে গিয়ে অনেক সময় অর্কাইটিস তৈরি করে, যেটা অন্ডকোষের ইনফ্লামেশন হয়। এই অর্কাইটিসগুলো দেখা গেল যে আস্তে আস্তে স্পার্ম কোয়ালিটিকে নষ্ট করে দেয়। আর দীর্ঘমেয়াদের কথা যদি চিন্তা করেন, আমরা মামস অর্কাইটিস নাম শুনেছি, যে একটা ভাইরাল ইনফেকশন যেটা আমাদের মূলত প্যারোটিড গ্ল্যান্ডে হয়। এই মামস অর্কাইটিস হলে কিন্তু অনেক সময় যদি আপনি আর্লি ঠিকমতো অর্কাইটিসের ট্রিটমেন্ট না করতে পারেন বা স্টেরয়েড, দেখা গেল যে একদম দুই অন্ডকোষেই স্পার্ম কোয়ালিটি নিয়ে জিরোতে চলে যেতে পারে। সুতরাং যদি আপনি ওভারঅল চিন্তা করেন, কিছু জেনেটিক ডিজিজ বাদে বাকি যেই কন্ডিশনগুলো আছে, সব কন্ডিশনগুলাই কিন্তু চাইলেই আপনি নিজে থেকে কারেকশন করতে পারেন। ওই পাশাপাশি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো সাবস্টেন্স অ্যাবিউস। বিশেষ করে নেশা জাতীয় যেসব জিনিসপত্রগুলো আছে, মারিজুয়ানা, কোকেইন, অথবা একদম সিম্পল নিকোটিন, যেটা আমরা ধূমপানের মাধ্যমে মানে পেয়ে থাকে মানুষজন। ধূমপানের স্পার্ম কোয়ালিটি কিন্তু খুবই খুবই নষ্ট হয় ইয়ং এজে। আমি রিসেন্টলি এরকম প্রায় 100-র মতো পেশেন্ট আমি ডাটা কালেকশন করতেছি, দেখছি যাদের বয়স হলো 25 থেকে 35-এর মধ্যে, কিন্তু তারা কমপক্ষে 3 বছর স্মোকিং করেছে। তাদের ক্ষেত্রে দেখা গেল যে স্পার্ম কোয়ালিটি খুবই খুবই খারাপ, কোয়ালিটিগত দিক থেকে খারাপ, কোয়ান্টিটিগত দিক থেকেও খারাপ। সুতরাং যারা মানে এখনও বিয়ে করেন নাই, অথবা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, অথবা বিয়ে করেছেন রিসেন্টলি বাচ্চা হচ্ছে না, তাদের ক্ষেত্রে যেসব রিস্ক ফ্যাক্টরগুলো বললাম সেগুলো যদি অনেক সময় ইভ্যালুয়েট করেন, তাহলে দেখা গেল যে খুব ইজিলি আপনার কারেক্টেবল যে কজগুলো আছে সেগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং চিকিৎসা করতে পারবেন।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।